যাদের পুডিং বানালে ভেঙে যায়, খেতে তিতা লাগে, ঠিকভাবে ক্যারামেল তৈরি করতে পারেন না, তারা বিস্কুট আর ডিম দিয়ে এইভাবে একবার পুডিং বানিয়ে দেখতে পারেন। একদম সহজভাবে খুবই মজাদার এই বিস্কুট পুডিং রেসিপিটা একবার দেখে নিলে প্রথমবারেই যে কেউ বানাতে পারবেন। পারফেক্ট ক্যারামেল পুডিং বানানোর জন্যই আজকের পুরো ভিডিও জুড়ে আপনাদের জন্য খুঁটিনাটি অনেক দরকারি টিপস শেয়ার করেছি। পুরো ভিডিওটা দেখে নিলে এখন থেকে আপনাকে আর পুডিং তৈরি করতে গেলে কোনো রকমের সমস্যায় পড়তে হবে না। পুডিংয়ের জন্য শুরুতেই ক্যারামেল বানিয়ে নিব। প্যানের মধ্যে 1/3 কাপ দিয়ে দিচ্ছি চিনি। চিনি দেওয়ার পর চুলার তাপ মাঝারিতে রেখে অপেক্ষা করব চিনি গলে যাওয়া পর্যন্ত। অনেকেই অভিযোগ করেন চিনি ক্যারামেল হতে চায় না, তাদেরকে বলবো শুরুতেই নেড়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। যখন এইভাবে কিছুটা চিনি গলে যাবে তখন চুলার তাপ মাঝারি থেকে একটু কমিয়ে দিয়ে অনবরত নেড়ে যেতে হবে, খুব সুন্দর লালচে কালার আসা পর্যন্ত। অবশ্যই খেয়াল রাখতে হবে ক্যারামেলটা যাতে পুড়ে না যায়। বেশি তাপে অতিরিক্ত কালার করে ক্যারামেল তৈরি করলে খেতে তিতা লাগবে। তো এখন আমার এই ক্যারামেলটাতে লালচে কালার চলে এসেছে। এবার চুলা থেকে নামিয়ে যে পাত্রে পুডিং জমাবো সেটার মধ্যে ঢেলে নিব। তারপর মোল্ডের চারদিকে ভালোভাবে ছড়িয়ে নিতে হবে। এখন এইভাবেই রেখে দিব ক্যারামেল পুরোপুরি ঠান্ডা হয়ে জমে যাওয়া পর্যন্ত। তারপর নিয়েছি 13 পিস ডাইজেস্টিভ বিস্কিট। আপনাদের হাতের কাছে থাকা যে কোনো ধরনের বিস্কুট এখানে ব্যবহার করতে পারবেন। তবে আমি বলবো এই পুডিংটা মিল্ক মেরি বিস্কুট দিয়ে তৈরি করার চেষ্টা করবেন। মেরি বিস্কুট অনেক হালকা হয়, সহজেই দুধের সাথে মিশে যায়, পুডিং অনেক ভালো হবে। আমার হাতের কাছে মেরি বিস্কুট ছিল না, তাই যেটা ছিল ওইটা দিয়েই বানিয়ে নিয়েছি। সবগুলো বিস্কুট ভেঙে নিয়েছি। এবার ভালোভাবে গুঁড়া করে নিতে হবে। আমি ব্লেন্ডারের সাহায্যে গুঁড়া করেছি, আপনারা চাইলে শিলপাটার সাহায্যেও গুঁড়া করে নিতে পারেন। তারপর বাটিতে দিয়ে দিব 2টা স্বাভাবিক তাপমাত্রার ডিম। যদি ফ্রিজে থাকে তাহলে 30 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ছাড়িয়ে নেবেন। এরপর দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনির পরিমাণ চাইলে আপনাদের স্বাদ মতোও দিতে পারবেন। এখন চিনি গলে যাওয়া পর্যন্ত ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটু সময় দিয়ে ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নেবেন যাতে করে চিনি পুরোপুরি গলে যায়। আচ্ছা, এখন এর মধ্যে দিয়ে দিব 2 কাপ অর্থাৎ হাফ লিটার পরিমাণ তরল দুধ। আমি এখানে 1 লিটার গরুর দুধ জাল দিয়ে হাফ লিটার করে নিয়েছি। তারপর ঠান্ডা হলে এখানে দিয়ে দিচ্ছি। পুডিং তৈরির জন্য অবশ্যই ঘন দুধ ব্যবহার করবেন, তাহলে পুডিং খেতে অনেক বেশি সুস্বাদু হবে এবং ভালোভাবে জমবে। এরপর একটু আগে গুঁড়া করে রাখা বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি। পুডিংয়ের মধ্যে যাতে ডিমের বাজে গন্ধ না আসে তার জন্য এতে 1 চা চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। হাতের কাছে না থাকলে এলাচের গুঁড়া অথবা 1 চা চামচ লেবুর রস দিলেও হবে। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। আচ্ছা, কেউ যদি গরুর তরল দুধের পরিবর্তে গুঁড়া দুধ দিয়ে পুডিংটা বানাতে চান, ওই ক্ষেত্রে 2 কাপ কুসুম গরম পানির মধ্যে 1 কাপ ফুল ফ্যাট গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে তারপর ডিমের মিশ্রণে দিতে হবে। তো ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার যেই পাত্রে ক্যারামেল জমিয়ে নিয়েছিলাম সেটার মধ্যে পুডিংয়ের মিশ্রণটা ছেঁকে দিয়ে দিব। অবশ্যই ছাঁকনির সাহায্যে পুডিংয়ের এই মিশ্রণটা ভালোভাবে ছেঁকে দিবেন, তাহলে পুডিং অনেক বেশি মসৃণ হবে, খেতে সুস্বাদু লাগবে। ছাঁকনির মধ্যে অবশিষ্ট এই বিস্কুটের অংশগুলো বাদ দিতে হবে। ভাপ দেওয়ার সময় যাতে পুডিংয়ের মধ্যে পানি প্রবেশ করতে না পারে তার জন্য পাত্রটা আমি ঢেকে দিচ্ছি। ফয়েল পেপারের সাহায্যে ভালোভাবে ঢেকে দিয়েছি। আপনাদের হাতের কাছে থাকা যে কোনো ধরনের ঢাকনা বা স্টিলের প্লেট দিয়েও ঢেকে দিতে পারবেন। এদিকে হাঁড়ির মধ্যে আমি আগে থেকেই পানি গরম করে নিয়েছি। এবার স্ট্যান্ডের উপর পুডিংয়ের বাটিটা বসিয়ে দিব। স্ট্যান্ড দেওয়ার কারণে পানির ভাপে পাত্রটা নড়াচড়া করবে না। আচ্ছা, এখানে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, পানির পরিমাণ যাতে পুডিংয়ের বাটির অর্ধেকের চেয়েও কম থাকে। অতিরিক্ত পানি দিলে কিন্তু গরম হয়ে পানি ফুটে পুডিংয়ের ভিতরে ঢুকে যাবে। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার মাঝারি আঁচে পুডিংটা ভাপ দিতে হবে 30 থেকে 35 মিনিটের জন্য। চুলার তাপের উপর নির্ভর করে পুডিং তৈরির এই সময়টা কিছুটা কম বা বেশি কিন্তু লাগতেই পারে। আমি 30 মিনিট পর ঢাকনা খুলে চেক করে নিচ্ছি। পুডিংয়ের মাঝখানে কাঠি দিয়ে এইভাবে চেক করে নেবেন।
যদি কাঠিটা পরিষ্কার আসে তাহলে বুঝবেন হয়ে গেছে। আর যদি কাঠির মধ্যে পুডিংয়ের মিশ্রণ লেগে থাকে তাহলে আরও কিছুক্ষণ জাল করতে হবে। তো আমার এটা হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিব। পুডিংটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ফ্রিজে নরমালে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। পুডিং গরম অবস্থায় বাটি থেকে কখনোই আলাদা করতে যাবেন না। সবচেয়ে ভালো হয় ফ্রিজে নরমালে রেখে ভালোভাবে ঠান্ডা করে তারপর পুডিংটা বাটি থেকে আলাদা করলে। ফ্রিজে রাখলে পুডিং একদম পারফেক্টভাবে সেট হয়ে যায়। আমি ছুরির সাহায্যে প্রথমে চারদিকটা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি, তারপর মুল্ড থেকে এইভাবে বের করে নিতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কতটা পারফেক্ট হয়েছে। পুডিংয়ের কালারটাও কিন্তু দারুণ এসেছে। এবার পছন্দ মতো কেটে পরিবেশনের পালা। বিস্কুট দিয়ে এইভাবে পুডিং বানালে একটুও ভেঙে যাবে না। যারা পুডিং বানাতে ভয় পান তারা এইভাবে এই রেসিপিটা ফলো করে একবার বানিয়ে দেখতে পারেন, একদম পারফেক্ট হবে। বিস্কুট দিয়ে বানানো এই পুডিংটা খেতে অনেক বেশি মজাদার এবং তৈরি করাও খুবই সহজ। সুস্বাদু মসৃণ এই পুডিং মুখে দিলে একদম মিলিয়ে যাবে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।